আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 13 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা যে রুটিন দেওয়া হয়েছে তার তৃতীয় অধ্যায়ের সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের হচ্ছে মোট 6টা অধ্যায় আছে। আমরা গত 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আর বাকি অধ্যায়গুলো আমরা শীঘ্রই দিয়ে দিব, তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর হচ্ছে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। পরীক্ষার আগের দিন নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তোমরা ইউটিউব অ্যাপসে গিয়ে সার্চ অপশনে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে তোমরা হোম পেজে চ্যানেলে এখানে হচ্ছে প্লেলিস্ট করা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা 2024। এখানে গেলে দেখবে নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা। তো সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা আছে ক্লাস 7 ষান্মাসিক মূল্যায়ন, এই প্লেলিস্টে তোমরা সপ্তম শ্রেণীর সকল ভিডিও একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের যেটা দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার যে সূচিপত্র, সিলেবাস অনুযায়ী দেখো চ্যাপ্টার 1 বা এক্সপিরিয়েন্স 1 এ ড্রিম স্কুল, চ্যাপ্টার 2 প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, এই দুটো আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা দেখব চ্যাপ্টার 3, যেটার নাম হচ্ছে কি ইফ, এবং বাকি পর্বগুলোতে আমরা বাকি 3টা নিয়ে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 3 আমরা কিছু সিম্পল কোয়েশ্চেন এবং তার অ্যান্সার দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন আছে এখানে। হোয়াট হ্যাপেন টু আজমাইন? হাউ ডিড হি ফিল হোয়েন হি কুড নট ওয়াক? হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম? Did you ever experience a difficult situation like the one Azmain did? What was that? How did you feel then? তো 6টা প্রশ্ন আছে, আমরা প্রত্যেকটা প্রশ্ন এখন একটা করে দেখবে এবং সাথে বাংলা সহ তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বরের কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট হ্যাপেন টু আজমাইন, মানে আজমাইনের সাথে কি হয়েছিল? এটা অ্যান্সারটা কী হবে? এ বোন অফ আজমাইন্স রাইট লেগ গট ডিসপ্লেসড হোয়েন হি ওয়াজ ট্রাইং টু ক্লাইম্ব আপ এ হিল। অর্থাৎ আজমাইনের ডান পায়ের একটা হাড় নড়ে গিয়েছিল যখন সে একটি পাহাড়ে চড়তে চেষ্টা করেছিল, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, হাউ ডিড হি ফিল হোয়েন হি কুড নট ওয়াক? সে যখন হাঁটতে পারছিল না তখন সে কেমন বোধ করছিল? এটার অ্যান্সারটা কী হবে? হোয়েন হি কুড নট ওয়াক হি বিকেম অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাসেস ফর 2 months অ্যান্ড হি গট ডিসহার্টেন্ড। সে যখন হাঁটতে পারছিল না তখন সে 2 মাস ধরে ক্লাসে অনুপস্থিত হয়ে গিয়েছিল এবং এতে করে তার মন ভেঙে গিয়েছিল। সি নাম্বার কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম? পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হয়েছিল? শহীদ স্যার ম্যানেজড ওয়ান অফ হিজ ক্লাসমেটস টু কমিউনিকেট উইথ হিম অ্যান্ড ইনফর্ম অল অ্যাবাউট দ্য ক্লাসেস, দাস দ্য সিচুয়েশন ওয়াজ ওভারকাম। শাহেদ স্যার তার সহপাঠীদের মধ্যে একজনকে তার সাথে যোগাযোগ ও ক্লাসের সকল তথ্য জানানোর ব্যবস্থা করে দিলেন। এভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন বা ডি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক দ্য ওয়ান আজমাইন ডিড? তুমি কি কখনো আজমাইনের মতো কঠিন পরিস্থিতির শিকার হয়েছো? ইয়াস, আই ফেল ইন সাচ সিচুয়েশন ওয়ান্স। যে হ্যাঁ, আমি একবার এরকম পরিস্থিতিতে পড়েছিলাম। ই নাম্বার, হোয়াট ওয়াজ দ্যাট? এটা কী ছিল? ইট ওয়াজ মাই এইলিং পিরিয়ড অ্যাবাউট 1 month অফ হসপিটালাইজেশন। এটা ছিল আমার অসুস্থতার সময়, প্রায় 1 মাস হাসপাতালে থাকার সময় আমাকে হচ্ছে এরকম আমার সাথে হয়েছিল। এফ নাম্বার কি? হাউ ডিড ইউ ফিল দেন? তুমি তখন কেমন বোধ করেছিলে বা তোমার তখন কেমন লেগেছিল? এর অ্যান্সারটা হবে, আই ফেল্ট আই বিকেম সারাউন্ডেড বাই 4 walls অ্যান্ড গোয়িং টু ল্যাগ বিহাইন্ড বোথ ইন ফুটবল অ্যান্ড স্কুল। আমার তখন মনে হয়েছিল যে আমি 4 দেয়ালে বন্দী হয়ে গেলাম এবং ফুটবল ও স্কুল উভয় জায়গায় পিছিয়ে পড়তে থাকলাম। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এখানে হচ্ছে তোমাদের বই থেকে 3.5 যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা দিয়েছি যে রিড দ্য পোয়েম এগেন। এটা কবিতা আছে, কবিতাটা তোমরা পড়বে। দেন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স টু মেক ইট এ মিনিংফুল সেন্টেন্স। 1 is done for you, ঠিক আছে? এখানে হচ্ছে কিছু বক্সে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের হচ্ছে এই সেন্টেন্স আছে এখানে 8টা সেন্টেন্স, এগুলো পূরণ করতে হবে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ রুডিয়ার্ড কিপলিং ইজ এ ড্যাশ, সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল ইউ ক্যান ড্যাশ। এভাবে করে 4টা সেন্টেন্স আছে, তোমাদের এগুলো পূরণ করে এর অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে এগুলো পূরণ করে অ্যান্সারটা লিখে দিই, সাথে সাথে তোমাদের বাংলা অর্থটা বলে দিচ্ছি। নাম্বার 1, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ইফ। কবিতাটির নাম হলো ইফ বা যদি। নাম্বার 2, রুডিয়ার্ড কিপলিং ইজ এ পয়েট। তো অ্যান্সারটা কী হবে? এ পয়েট। রুডিয়ার্ড কিপলিং হলেন একজন কবি। নাম্বার 3, সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল ইউ ক্যান স্টার্ট এগেইন এ নিউ বিগিনিং। স্টার্ট এগেইন থেকে এ নিউ বিগিনিং এই পর্যন্ত হচ্ছে এটার অ্যান্সারটা। যে অর্থটা কী দাঁড়াচ্ছে?
মাঝে মাঝে জীবনে যদি পরাজয় আসে তাহলে তুমি আবার নতুন করে শুরু করতে পারো। 4 নম্বর দেখো, ইট ইজ ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন ইউর ফেলিউর। অ্যান্সারটা কি এখানে? ইউর ফেলিউর, ঠিক আছে, যে এটা পরাজয়ে গুরুত্ব না দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। অন ব্যাড ডেজ উই মাস্ট নট গিভ আপ, রাদার উই উইল হোল্ড অন টু দ্য উইল টু ডু সামথিং গুড। হোল্ড থেকে সামথিং গুড এ পর্যন্ত হচ্ছে অ্যান্সার। অর্থটা কী দাঁড়াচ্ছে? যে খারাপ সময় আমরা অবশ্যই হাল ছেড়ে দিব না, বরং ভালো কিছু করার জন্য দৃঢ়ভাবে লেগে থাকব। ইফ ইজ এ পোয়েম বিকজ ইট হ্যাজ স্ট্যান্জা অ্যান্ড রাইমিং। স্ট্যান্জা রাইমিং হচ্ছে আমাদের অ্যান্সার। ইফ একটি কবিতা কারণ এর স্তবক এবং ছন্দ রয়েছে। দ্য রাইমিং ওয়ার্ড অফ টস ইজ লস। টসের ছন্দময় শব্দ হচ্ছে লস। দ্য পোয়েম হ্যাজ ওয়ান স্ট্যান্জা। কবিতাটির একটি স্তবক রয়েছে। 3 নম্বর কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য স্টেপস টু রাইট অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম। দেখো, দ্য ফলোয়িং স্টেপস টু রাইট অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম ইজ রিড দ্য পোয়েম স্লোলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, ইফ পসিবল রিড অ্যালাউড। অর্থাৎ আমাদের হচ্ছে কোনো কবিতার লেখার জন্য, সেন্ট্রাল থিম লেখার জন্য কিছু স্টেপস আছে। স্টেপসগুলো আমাদের কি, সেগুলো দেখছি আমরা। যে প্রথমটা হচ্ছে কবিতাটি ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়তে হবে, সমাপ হলে শব্দ করে পড়তে হবে। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স, সেটিং, ইমেজেস এক্সেট্রা ইন দ্য পোয়েম। কবিতাটি থেকে চরিত্র, প্রেক্ষাপট, বিভিন্ন চিত্র ইত্যাদি খুঁজে বের করতে হবে। নাম্বার 3, ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পোয়েম, পুট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। যখন কবিতাটা বোঝা হবে তখন নিজের ভাষায় এটা কল্পনা করতে হবে। নাম্বার 4, টু গেট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, আস্ক ইউরসেলফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো কবিতাটির মূল ভাব বুঝতে হলে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে যে হোয়াট আর দ্য রিপিটেড ওয়ার্ডস, ফ্রেজেস, অ্যাকশনস ইন দ্য পোয়েম। যে কবিতার পুনরুল্লিখিত শব্দ, শব্দগুচ্ছ বা ক্রিয়াকলাপগুলো কী কী। হোয়াট ইজ দ্য পোয়েটস বিগ আইডিয়া অ্যাবাউট লাইফ অর দ্য ওয়ার্ল্ড। জীবন অথবা পৃথিবী সম্পর্কে কবির বিস্তৃত ধারণাটা কী। হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য পোয়েম। কবিতাটি থেকে তুমি কী শিখতে পেরেছো। হোয়াট ডাজ ইট মিন টু ইউ, এর অর্থ তুমি কী বুঝেছো। Number 5, now try to identify the central theme of the poem. Remember that the theme will be universal and you can write it in 1, 2 or 3 sentences. যে এখন এই কবিতার মূলভাব খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে যে মূলভাব হচ্ছে সার্বজনীন এবং তুমি 1 লাইন, 2 লাইন বা 3 লাইনে বা 3 বাক্যে বাক্যগুলো লিখতে পারো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, রাইট অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইফ। ইফ কবিতাটির সেন্ট্রাল থিম লিখতে হবে, তার সময় আমরা সেন্ট্রাল থিমটা লিখি। এটা হচ্ছে অনেকভাবে লেখা, যেখানে একটা স্যাম্পল দেওয়া হচ্ছে। In the poem, the poet tells the readers that they can take a chance in life and risk everything even if they lose. কবিতাটিতে কবি পাঠকদের বলেছেন যে তারা একটি সুযোগ নিতে পারে এবং সব কিছু ঝুঁকি নিতে পারে, এমনকি যদি তারা ক্ষতির সম্মুখীন হয় তা সত্ত্বেও। They should start trying again after losing and must not quite give up. তাদের উচিত ক্ষতির সম্মুখীন হওয়ার পর আবার চেষ্টা শুরু করা এবং অবশ্যই চেষ্টা পরিত্যাগ না করা। They must not complain about the loss to other people. তারা অবশ্যই তাদের ক্ষতি নিয়ে অন্য মানুষের কাছে অভিযোগ করবে না। They need to be self-sufficient and must not look up to people when things go wrong. তাদের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন এবং যখন বিপদ আসে তখন অন্য মানুষের সাহায্যের দিকে তাকিয়ে থাকবে না। They should keep trying even though they are too exhausted to continue. যদিও তারা ক্লান্ত হয় তবুও তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। They should stay strong and firm even if they have no strength left in them except for the inner voice in them that keep them moving. তাদের শক্তিশালী ও দৃঢ় থাকা উচিত, এমনকি তাদের মধ্যে তাদের ইচ্ছা শক্তি বা যা তাদেরকে চালিত করে ব্যতীত অন্য শক্তি না থাকে তা সত্ত্বেও, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। কিছু ওয়ার্ডস আছে এখানে, ইউনিভার্সাল, মিনিংফুল, ক্লাইম্ব আপ, ওয়ান্ডার, ইম্প্যাক্ট। এদের সাথে মিনিংগুলোকে তুমি ম্যাচ করতে হবে। এখানে 5টা মিনিং আছে, তো আমরা হচ্ছে সরাসরি অ্যান্সার দেখিয়ে দিই। এই নাম্বারে হচ্ছে ইউনিভার্সাল, এর সাথে ম্যাচ যাবে 5 নাম্বারটা, ইনক্লুডিং এভরিথিং অর এভরি ওয়ান, অ্যাপ্লিসেবল টু অল। বি নাম্বারে আছে মিনিংফুল, এর সাথে ম্যাচ যাবে 3 নাম্বারটা, হ্যাভিং এ সিগনিফিক্যান্ট অর থটফুল পারপাস অর ভ্যালু। সি নাম্বারে আছে ক্লাইম্ব আপ, এর সাথে ম্যাচ যাবে 4 নাম্বারটা, মুভ আপওয়ার্ড, টাইপিক্যালি বাই ইউজিং ওয়ান্স হ্যান্ডস অ্যান্ড ফিট অন এ সারফেস সাচ এস এ রক, ফেস অর এ ল্যাডার। ডি নাম্বার আছে ওয়ান্ডার, এর সাথে ম্যাচ যাবে এ ফিলিং অফ অ্যামেজমেন্ট অ্যান্ড অ্যাডমিরেশন। কস্ট, এটা ইডি হবে, কস্ট বাই সামথিং বিউটিফুল, রিমার্কেবল অর আনফ্যামিলিয়ার। আর এই নাম্বার আছে ইম্প্যাক্ট, এর সাথে ম্যাচ যাবে 2 নাম্বারটা, দ্য ইফেক্ট অর ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, থিং অর অ্যাকশন অন অ্যানাদার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বইয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 3।
আমরা আগামী পর্বগুলোতে বাকি 3টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।